অনেকদিন পরে আজকে দেখুন মেরা পিঠা ভাজি আর সাথে হচ্ছে কলা দিয়ে খাচ্ছি। এই পিঠাটা একটু পুরনো হওয়ার পর তেল আর নুন দিয়ে ভাজি করে খেতে মানে চায়ের সাথে খেতেও খুব ভালো লাগে আর কলা দিয়ে খেতেও ভালো লাগে। তো আমরা একটু বাইরে যাব। তো আমার বোন আসছেন মানে হাসিনার মা, উনি পিঠাগুলো আনছিলেন। পিঠাগুলো একটু শক্ত ছিল তাই বেজে আমি সন্ধ্যার পরে যে কলা দিয়ে খাচ্ছি, বাকিরা চা দিয়ে খাচ্ছেন। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আমার ফুল গাছগুলোতে দেখুন মাশাআল্লাহ অনেক ফুল ফুটছে। গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম কিছু নতুন করে ফুল ফুটবে, মানে ফুলের পাপড়িগুলো এখনো মেলে নাই। তো আজকে সকালে দেখি অনেকগুলো ফুল পাপড়ি মেলেছে। বেশ ভালো লাগলো। আর আমি এখন ২-৩ দিনের জন্য একটু বাইরে যাব। যাওয়ার আগে ভাবলাম বাড়ির যা যা কাজকর্ম আছে যেগুলো আমাকে ছাড়া মানে অসম্পূর্ণ রয়ে যাবে, অন্য কেউ যে কাজগুলো করবে না, তো সেই কাজগুলো আমি একটু এগিয়ে গুছিয়ে টুছিয়ে রেখে যাব। বাড়ির কিছু কাজ আছে যেগুলো আসলে যে কেউ চাইলে করতে পারে, যেমন রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গুছানো। তবে এই যে আমার এক্সট্রা যে কাজগুলো, আমার শখের জিনিস, যেমন এই গাছ, তারপরে আমার মুরগি, আমার পশুগুলো, প্লাস আমার সবজি বাগানের যে গাছগুলো আছে আর কি, ওগুলো তো সবাই করবে না। কাউকে যদি বলে করাই তাহলে হয়তো করবে, তাও আমার মন মতন হবে না। তো যাওয়ার আগে গাছগুলোতে একটু ভালো করে পানি দিচ্ছি, যাতে ২-৩ দিন পানি না দিলেও গাছগুলোর কোনো অসুবিধা হয় না। মাটিতে যদি কোনো গাছ লাগানো হয় আর সেটাতে যদি ২-৪ দিন, ৫ দিন, এমনকি ৭ দিন, ১০ দিনও পানি না দেওয়া হয়, তবুও গাছের সেরকম কোনো ক্ষতি হয় না। কারণ মাটির নিজস্ব একটা পানি আছে। গাছ মাটি থেকে, শুকনো মাটি থেকেও একটু একটু করে খাদ্য গ্রহণ করতে পারে। কিন্তু টবে কোনো গাছ লাগানোর পরে সেই গাছগুলোতে তুমি যতটুকু দিবে গাছগুলো ঠিক ততটাই পাবে। এই গাছগুলোতে যদি পানি না দেওয়া হয় তাহলে গাছগুলো ২-৩ দিন পরে শুকিয়ে যাওয়া শুরু করে। তাই টবে লাগানো গাছের প্রতি খুব কেয়ারফুল থাকতে হয়। কোন গাছের কোন সময় পানির প্রয়োজন সেটা খেয়াল রাখতে হয়। কারণ টবের গাছগুলোর প্রাণ কিন্তু যত্নের উপর নির্ভর করে। সবকিছু শেষ। এখন হচ্ছে আমি যে প্রত্যেক দিনের মতন ১ গ্লাস গরম পানি দিয়ে লেবুর রস মিক্স করে নিয়েছি। তারপরে মোরগগুলোকে ছেড়ে দিলাম। আমাদের গতকালকে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে, বৃষ্টির কারণে, তারপরে গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে গতকালকে যাওয়া হয় নাই। তো আজকে যাব। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো। তো যাওয়ার আগে বাড়ির কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যতটুকু পারছি। এই ২-৪ দিন আমার ভিডিওতে হয়তো আপনারা আমার বাড়ির কাজকর্ম দেখবেন না, বা আমার মুরগি টুরগি ওইসব ভাবলাম একটু আপনাদেরকে দেখিয়ে দেই। দেশি মোরগ পালা আসলে খুব সোজা। সকালে একবার ছেড়ে দিলেই, মানে খাবার দাবার খাইয়ে ছেড়ে দিলেই হয়। ওরা সারা দিন ঘুরে ঘুরে খাবে, ঘাস খাবে, গাছের ফল টল খায়, পোকামাকড় খায়, তারপরে বিকালে ফিরে এসে ঘরে ঢুকে যায়। এখন হচ্ছে আমার সবজির বাগান থেকে দেখা যাক কি কি টুকটাক সবজি পাওয়া যায়। সবজি বলতে ঘুরে ঘুরে দেখলাম গাছে কয়েকটা করলা আছে যেগুলো পারা যাবে। তো করলাগুলো পেরে নেই। আমি আমার নতুন সবজির বাগানে যে করলার গাছগুলো লাগিয়েছিলাম ওখানে দেখুন ২-৩টা করলা হয়েছে। যদিও ওগুলো আরেকটু বড় হবে, বাট পেরে নেই। আজকে যেহেতু আমরা চলে যাব, আরিয়ানের বাবা করলা ভাজি খেতে পছন্দ করেন, জোবাইরও পছন্দ করে, তাই ভাবলাম করলাগুলো পেরে নেই। আমরা চলে যাওয়ার পরে বাড়িতে আর করলা তেমন একটা পছন্দ কেউ করে না, তো ওগুলো শুধু শুধু গাছে বুড়ো হবে। তাই ভাবলাম আমি থাকা অবস্থায় করলাগুলো উঠিয়ে বিকালের দিকে ভাজি করে নিব, কারণ আমরা সন্ধ্যার পরে বাড়ি থেকে বেরিয়ে যাব। সন্ধ্যার পরে গেলেও রাতের খাওয়া দাওয়া কিন্তু বাড়ি থেকে করে যেতেই হবে। খুব ছোট একটা ভিডিও আজকে শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এদিকে পাখিগুলোকেও ঘর থেকে বের করলাম। ওদেরকে রাতের বেলা ঘরের মধ্যেই রাখা হয়, তো বের করে এখন বাইরে এই যে তাদের জায়গা মতো টাঙ্গিয়ে একটু খাবার টাবার দিলাম। আর আমার গাছগুলোকেও আজকে একটু রোদে দিব। আমার পেছনের বারান্দায় ২টা ইনডোর প্ল্যান্টস আছে, এই যে দেখুন। তো ওখানে বৃষ্টির পানি পায়, তবে রোদ অতটাও পায় না। তো আজকে ভাবলাম গাছগুলো বের করে একটু রোদে শুকাই। তো ১ মাস পর পর আমি বের করে একটু রোদের মধ্যে দিই, যাতে গাছগুলোর কালার এবং স্বাস্থ্য দুটো বজায় থাকে।
যদিও ওখানে হালকা হালকা রোদ পায়, তারপরে আর কি একটু বেশি রোদের মধ্যে দিয়ে মাঝে মধ্যে শুকাই। তো এখানে 3টা গাছ আছে, 3টা গাছকেই বের করে দিলাম। প্রত্যেকটা গাছের যেমন পানির দরকার পড়ে, বৃষ্টির দরকার পড়ে, তেমন রোদেরও দরকার পড়ে, সেটা ইনডোর হোক বা আউটডোর হোক। আরিয়ানের বাবা তো আবার সকাল সকাল একটা লম্বা বাঁশ নিয়ে চলে আসছেন গাছ থেকে পেঁপে পাড়ার জন্য। ওই যে দেখুন একটা পাকা পেঁপে। তো আমার এই গাছে অনেক পেঁপে হয়েছিল মাশাল্লাহ, অনেক পেঁপে খাওয়া হয়েছে। তো ওখানেও দেখা যাচ্ছে আজকে আরেকটা পেঁপে পেকে গেছে। তো পেঁপে গুলো পাড়তে গিয়ে দেখুন কি অবস্থা, একটা পেঁপে তো একেবারে ফেটে গেছে নিচে পড়ে, কারণ ওখান থেকে হাতে হাতে পাড়ার কোনো ব্যবস্থা নেই আর সেরকম কোনো কিছু করাও হয় নাই। ছোট মুরগিগুলোকে আগে খাইয়ে তারপরে বাচ্চাওয়ালা মুরগিটাকে খাওয়াতে হয়। এই মুরগিটা বাকি মুরগিগুলোকে এত মারে, মানে 5 জায়গায় যদি খাবার আলাদা আলাদা করে দেওয়া হয়, তারপরে ও ওর খাবার ফেলে, মানে যে খাবার খেতে চাইবে ওকেই মারবে, এই সমস্যা। তো এদিকে আবার চলে আসছি আমার শসা গাছগুলোতেও আরেকটু যত্ন করার জন্য। শসা গাছগুলো আমি যে পরে শসার গাছগুলো লাগিয়েছিলাম, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন। তো গাছগুলো এখনো কচি রয়েছে, শসা টসা এখনো হয় নাই, তারপরেও গাছের পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে গেছে। গাছে খাদ্যের অভাব কিন্তু খুব কম পড়েছে, গাছের পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে। প্রথম দিকে বাস্কেটের মধ্যে যে শসার গাছগুলো লাগিয়েছিলাম ওগুলোতে কিন্তু প্রপারলি যত্ন করা হয়েছে, কিন্তু পরে যেগুলো লাগানো হয়েছে ওগুলোতে সেরকম কোনো যত্ন করা হয় নাই, জাস্ট গাছগুলো লাগিয়ে রাখা হয়েছিল। তারপরে আর ওইভাবেই রয়ে গেছে, তাই গাছের জুড়ো অতটাও বেশি নেই, পাতাগুলো লাল হয়ে গেছে। তো গাছগুলোর গোড়ার দিকের ঘাসগুলো ফেলে একটু মাটি উঠিয়ে দিলাম, আর এখন একটু সার গুলে পানি দিব, যেহেতু এই গাছগুলোর এখন একটু শক্তির প্রয়োজন। আর শক্তির উৎস হিসাবে আমার মনে হয় ইউরিয়া সার একেবারেই বেস্ট, যে কোনো দুর্বল গাছের জন্য ইউরিয়া সার একেবারেই বেস্ট। তো কিছু ইউরিয়া সার পানিতে গুলে যে নতুন পুরনো সবকটা শসার গাছে দিয়ে দিচ্ছি। বাইরে যাব তাই গড়ে বাইরে সব জায়গায় কাজ, তো তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করতেছি। আর এত গরম পড়েছে, গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি নেই, মনে মনে দোয়া করতেছি যেন আজকে বৃষ্টি না হয়, কারণ আমরা সন্ধ্যার দিকে বেরিয়ে পড়বো। বৃষ্টি হলে বের হতে অসুবিধা হবে, বা এমন জায়গায় যাব যেখানে আবার বৃষ্টি হলে রাস্তা টাস্তা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, বাইরের দিকে কাজকর্ম শেষ, তারপরে চলে আসলাম হাত পা ভালো করে ধুয়ে এখন রান্না করব। এখানে দেখুন কিছু কচুর লতা আমার বড় ভাবি পাঠিয়ে দিয়েছিলেন, তো ওই লতাগুলো আর কি পরিষ্কার করা হয়েছে, এখন শুটকি মাছ দিয়ে কচুর লতাটা রান্না করব। এদিকে আমরা যখন বাইরে কোথাও যাই তখন আমাদের বাড়ি পাহারাদার হিসাবে কাউকে রেখে যেতে হয়, কারণ আমাদের বাড়িতে তো সেরকম কেউ নেই, রাহিলা শিফা আছে, ওদেরকেও পাহারা দিতে হয়, কেউ না কেউ বড় মানুষ থাকতে হয়। তো আমার বোন শারমিনের মা, উনাকে ফোন করছিলাম, যেহেতু আমাদের যাওয়া ছিল গতকালকে। তো শারমিনের মা গতকাল সন্ধ্যার পরে আসছেন, কিন্তু গতকালকে যাওয়া হয় নাই, ওই জন্য আর কি উনিও রয়ে গিয়েছেন, তাই এখন রান্না বান্না একটু বেশি করতে হচ্ছে। তো যাই হোক, জাস্ট দুপুরের জন্য রান্না বান্না করব, আর রাতের জন্য হালকা একটু রান্না করে রাখবো, যাতে সন্ধ্যার দিকে আমরা খেয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি। এখন আমি ওই সামনে যে করলার গাছগুলো আছে, ওই গাছগুলো থেকে আরো কিছু করলা পারবো। যে গাছগুলো এমনি এমনি হয়েছিল, বেশ কয়েকদিন আগে এই গাছগুলো হয়েছিল, এখনো কিন্তু গাছগুলো মরে নাই। তো রাহিলাকে নিয়ে যাব, রাহিলা কলসি পড়তেছে, ওর অপেক্ষায় আছি। আর এদিকে এখন আমিও চলে আসছি করলা পাড়ার জন্য। এই করলা গাছগুলো থেকে করলা পাড়তে এত বেশি মজা লাগে, কারণ করলার গাছগুলো গাছের উপরে আর কি এরকম লতা পাতার মতো আছে। তো উপর থেকে গাছ সরালেই নিচের দিকে করলাগুলো দেখা যায়, হাত দিয়ে মানে খুঁজে খুঁজে বের করতে হয়। এই যে দেখুন খোঁজাখুঁজির পালা চলতেছে। শারমিন তো করলা খোঁজার জন্য একটা লাঠিও নিয়ে চলে আসছে, এরকম হাত দিয়ে পাতা সরিয়ে সরিয়ে নিচের দিকে করলা আছে কিনা সেটা দেখতে লাগে, তা না হলে দেখা যায় করলা হয় কিন্তু গাছের নিচে পড়ে বা পাতার নিচে পড়ে, যেটা দেখা যায় না, আর পরে দেখা যায় ওটা নষ্ট হয়ে গেছে বা পেকে গেছে। হাইব্রিড জাতের করলা থেকে লোকাল করলা যেটা, সেটা আমার মনে হয় ভালো ফল দেয়, বেশি ফল দেয়। তো আমার এই গাছগুলো হচ্ছে লোকাল করলার বীজ পড়েছিল মনে হয়, তাই এই গাছগুলোতে যত করলা হয়েছে আমার হাতে লাগানো, যত্ন করে লাগানো সেই গাছগুলোতেও অতটা করলা হচ্ছে না। দেখলে আমি হিটটা মারলি জলদি ভার ও দুইটা দেখছেন পার পার ইগুন করলা লোকেল ওটা লাগি দৌড়ে বেশি, আমরা এগুন হাইব্রিড গাছ সিরিস না, আস্তে আস্তে পার ওরা আবার গাছ আছে দেখো সিবা
ইয়াল্লা শারমিনে খুঁটা দিয়া খুসাইয়া খেরেলা তুকারি। ও একটা ওই হগুতে আরেকটা ও আর একটা মোটু গাছাইনি কিন্তু যত বরকত দিছই নাল্লাই। না আর আছে নি ওলা করে করে তুলা মারি মারি দেখ এটা তলে তলে রাখে মাটি এগুলো ফাঁকি গেছে মনে হয়। এটা ভারী লাই তা বাদে ফসি মোটামুটি বড় হয়ে গেছে হয় এগুলো লাল হয়ে গেছে এগুলো কামো লাগতো না। আচ্ছা ওই বইবা তো এই যে দেখুন গাছ থেকে এগুলো করলা পাড়া হয়েছে, মানে এই গাছগুলো থেকে তার মধ্যে কিছুটা করলা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে, আর একটু আগে পাড়া উচিত ছিল। তো এদিকে কচু লতিটা বসিয়ে রাখছিলাম, ওটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখানে একটু বেশি পরিমাণে আছে, আর যেহেতু মানুষও বেশি আমি আজকে কচু লতিটা একটু শুকনো করে রান্না করব না, হালকা হালকা একটু পানি অ্যাড করব। এদিকে আমার শ্বশুর শাশুড়ি মা আমাদের বাসায় ছিলেন প্রায় 8-10 দিন থেকে। তো ওনারা চলে যাবেন, এই যে রেডি হয়েছেন, মানে আমার শাশুড়ি আগেই রেডি হয়ে গেছেন আর শ্বশুরকে রেডি করতেছেন। এখন ওনারা চলে যাবেন, ওনাদেরকে খাবার খাওয়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। এদিকে গাড়িকে বলা হয়েছে মানে গাড়ি আসলেই ওনারা বেরিয়ে পড়বেন। আর এখানে কিছু মুরগির মাংস ছিল, যেটা আসলে বসিয়েছিলাম, তো একটু কম কম থাকা অবস্থায় ওনাদেরকে 2-3 পিস তুলে খাইয়ে দিয়েছি। তো এদিকে দেখুন আমি সন্ধ্যার পরে একটু সেলাই করতে বসছি। আমরা আজকে 7টা-8টার দিকে যাব, তো 7টার দিকে যাব আর কি। তো আমি সন্ধ্যার পরে পরে বসে পড়ছি সেলাই করতে, কারণ আমি একেবারে পাতলা হালকা পাতলা কোন একটা ড্রেস পরে যেতে চাচ্ছি, যেটার হাতাগুলো একটু বেশি মোটা ছিল, তাই হাতাগুলো আর কি একটু সেলাই করে আর কি ছোট করে নিচ্ছি। তো মাশাআল্লাহ আমি এখন সেলাই পুরোপুরি শিখে গেছি। তো এখন আমি একটা বিষয়ে বলি, গত 2-3 দিন তো আমি ভিডিও আপলোড করি নাই, কারণ ব্যস্ততার মধ্যে দিয়ে আমি আর ভিডিও আপলোড করতে পারি নাই। কারণ অলরেডি আমি সেখানে গেছি, আমরা যেখানে যাওয়ার কথা সেখানে গিয়ে ফিরে বাড়িতে আজকে চলে আসছি, আর আজকে আমি ভিডিওগুলো আপলোড দেওয়া শুরু করেছি। তো গত দিন জাস্ট লাস্ট আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, ওই ভিডিওতে কেউ একজন আমার শ্বশুর শাশুড়ি মাকে নিয়ে কমেন্ট করেছেন, উনারা আমাদের এখানে আসলে নাকি আমি ওদেরকে তাড়িয়ে দেই। তো আমরা বাইরে যাচ্ছি, যাওয়ার আগে নাকি শ্বশুর শাশুড়ি মাকে তাড়িয়ে দিয়েছি। তো সত্যি বলতে যেটা হচ্ছে, কেউ আমাদের রিলেটিভদের মধ্যেই হতে পারে, কেউ হয়তো আমার ইমেজ খারাপ করার জন্য কমেন্টটা করেছে, বাংলায় কমেন্ট করেছে, আর রিলেটিভদের বাইরেও হতে পারে, আমি ঠিক জানি না। তো যাই হোক, ওই বিষয়টা নিয়ে আমি একটু পরে বলতেছি। এখানে দেখুন আরিয়ানের বাবা কাগজপত্র রেডি করতেছেন। তো আপনারা হয়তো, আপনাদেরকে এখনো বলা হয় নাই, আমরা একটু শিলং যাব। তো ওখানে আরিয়ানের বাবা একটু ডাক্তার দেখাবেন, মানে আমরা গরমের বন্ধে আর কি বাইরে ঘুরতে যাওয়ার একটু প্ল্যান ছিল। আমি অল্প অল্প করে খরচের টাকা থেকে কিছু টাকা ব্যাংকের মধ্যে রাখছিলাম। তো ভাবছিলাম গরমের ছুটিতে যাব, কিন্তু এখন যেহেতু আরিয়ানের বাবা অসুস্থ, মানে ওনার ব্লাডের ইনফেকশনটার কারণে মাথা ঘুরা, বমি ভাব ওইসব থেকেই যায়। তো ওই জন্যই আর কি সিদ্ধান্ত নিলাম যে না থাক, যখন আমরা যাব তাহলে আগে চলে যাই, ডাক্তার দেখানো হয়ে যাবে, আর এক্সট্রা যে সময় পাবো একটু ঘুরে ফিরে চলে আসবো। তো ওই জন্যই আর কি আমরা শিলংয়ে যাব। যদিও ঘুরতে যাচ্ছি না, কারণ শিলং এর আগে আমাদের 2বার ঘুরতে যাওয়া হয়ে গেছে, এখন যদি ঘুরতে যাওয়ার হতো তাহলে অন্য কোথাও যেতাম। তো সন্ধ্যার পরে দেখুন আমাদের ব্যাগপত্র রেডি, শুধু গাড়ি আসার অপেক্ষায়। শিলং গেলে আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাই, কারণ গাড়ি নিয়ে গেলে খরচটা কম পড়ে। গাড়ি ছাড়া গেলে শিলংয়ে এখান থেকে ওইখানে যেতে 2000, 1500, 2500, মানে গাড়ি নিয়ে যে টাকা খরচ হয় গাড়ি ছাড়া গেলে তার থেকে ডাবল খরচ হয়ে যায়। আর যেহেতু আমরা একটু ঘোরাফেরাও করব, তাই গাড়ি নেওয়াই লাভজনক। তো যাই হোক, এই যে গাড়ি চলে আসছে, আমরা বেরিয়ে পড়ছি। একটা একটা করে ব্যাগপত্র ওরা রাস্তায় নিয়ে যাচ্ছে, আর আমি একটু পরে বের হবো, কারণ আমার বের হতে গেলে একটু এদিক সেদিক সব দিক ম্যানেজ করে বের হতে হয়। তো এই যে গাড়ি চলে আসছে, আরিয়ানের বাবা অলরেডি গাড়িতে উঠে বসে পড়ছেন, আরিয়ানও মনে হয় চলে গেছে, জুবাই নিয়ে ব্যাগপত্র উঠাচ্ছে। চেষ্টা করছিলাম ভিডিওটা আরো আগে আপলোড দেওয়ার, কারণ ভিডিওটা রেডি করার মনে হয় 3-4 দিন হয়ে গেছে।
তো অনেকটা লেটে আমি ভিডিওটা আপলোড দিচ্ছি, কারণ ওখানে এসে আমি ডাক্তার হসপিটাল ওখানে প্রায় একদিন আরো অর্ধেক দিন চলে গেল। তারপরে একটু ঘোরাঘুরি করছি, সময় পাই নাই, সময় পাইলে নেট পাই নাই। তো যাই হোক আমরা রওনা দিয়ে দিয়েছি, এখান থেকে রাত 8টার দিকে রওনা দিয়েছি, শিলংয়ে মনে হয় সকাল সকাল পৌঁছে যাব। আর আমরা সচরাচর যে গাড়ি নেই, আমার হাজবেন্ডের বাগ্নে, আমার একটা বাগ্নের, তো ওই গাড়ি নিয়ে যাচ্ছি। ও আমাদের থেকে টাকা বেশি নেয় না, জাস্ট তেল খরচ নেয় আর 2-3 দিন পড়লে মানে ওর হাজিরাটা নেয় আর কি। এর বাইরে আর টাকা দাবি করে না, এটা ওর একটা ভালো দিক। তো যাই হোক, এখন যেতে যেতে আপনাদেরকে আমার শ্বশুর শাশুড়িমার বিষয়টা বলি। গত ভিডিওতে আপনারা দেখছেন আমার শ্বশুর শাশুড়িমা চলে গেছেন, ওনারা 8 দিনের দিন গেছেন, সরি 8 দিন না 9 দিনের দিন গেছেন, আমাদের এখানে 8 দিন থাকছেন। এর আগে কিন্তু আরো মনে হয় 10 দিন আগে আবারও এসে এরকম 10-12 দিন থেকে গেছেন। তো যেহেতু আমি ওনাদেরকে ভিডিওতে দেখাই না, দেখানো বারণ, তাই আপনারা দেখেন না, কিন্তু হয়তো আপনারা হাত পা পিছন দিক মাঝে মধ্যে ভিডিওতে দেখেন। যেটা সত্যি, চাইতে গেলে উনারা এখন আমাদের এখানেই বেশি থাকেন। আমার শ্বশুর বাড়িতে তো আরো বাসুররা আছেন, আহ আমার হাজবেন্ডের 5 জন ভাই মিলে আর কি 5 জন আছেন, তো উনারা বেশিরভাগ সময় আমাদের এখানেই থাকছেন বর্তমানে। বেশি ছেলেরা থাকলে যা হয়, সবাইকে মানে সবাই 10 দিন করে খাওয়াবেন, আর উনারা ওনাদের বাড়িতেই আছেন, ওখানে ওনাদের দেখাশোনা করা হয়। কিন্তু উনারা দেখা যায় ওনাদের বাড়িতে যদি 10 দিন থাকেন, তাহলে আমাদের এখানে 20 দিন থাকেন। তো এরকম করে থাকছেন, তাই এরকম কথা বলার কোনো মানে নেই আমি মনে করি। ওনারা আমার কাছে এসে আরাম পান বলে কিন্তু বারবার আসেন, বাধা দিলেও ওনারা চলে আসেন 2 জন মিলে। আর ছেলের বউ হয়েও আমি মনে করি আমি যথেষ্ট, আমার যথাসম্ভব আমি ওনাদের জন্য করার চেষ্টা করি বা ওনাদেরকে ভালো রাখার চেষ্টা করি। যতটুকু হয়তো আমার দায়িত্ব না, ঠিক ততটুকুই করি। উনারা 8 দিন থেকে চলে যাবেন বলছিলেন, তাই আরিয়ানের বাবা গাড়ি এনে উনাদেরকে পৌঁছে দিয়ে আসছেন। কারণ উনারা মানে চলে যেতে চাইলে আর কেউ আটকাতে পারবেন না, উনাদের যখন ইচ্ছা যেখানে যাবেন, এভাবেই আর কি। আর আমরাও যেহেতু বাড়ি থেকে চলে যাব, তো এখন উনাদেরকে দেখাশোনা করবে কে? কারণ উনারা তো সবকিছু ভুলে যান, তো হঠাৎ করে দেখা যায় রাস্তার দিকে আরিয়ানের দাদা চলে যান, তাই উনার সাথে সবসময় আরিয়ানের বাবা রেডি হয়ে থাকেন কোথায় যাচ্ছেন কিনা দেখার জন্য, মানে সবসময় পাহারা দিয়ে রাখা হয়। তখন আমরা যেহেতু চলে যাব আর উনারাও চলে যেতে চাইছেন, উনাদেরকে কিন্তু জোর করে দেওয়া হয় নাই, উনারা তার আগের দিন থেকে ব্যাগপত্র রেডি হয়ে চলে যেতে চাইছেন, তাই আরিয়ানের বাবা গিয়ে দিয়ে আসছেন। তো যাই হোক, যার যেমন ভাবনা চিন্তা করুক, আমার সেরকম কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে যদি আমি ক্লিয়ার থাকি তাহলেই হলো। তো সকাল সকাল দেখুন আমরা প্রায় শিলংয়ের আশেপাশে চলে আসছি, আরো 1 ঘন্টা পরে মনে হয় আমরা শিলং শহরে পৌঁছে যাব। তো যাই হোক, সবাই দোয়া করবেন। আর আজকের মতো এই পর্যন্ত, আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।